মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে 16। নিহতদের মুখ ঝলসে যাওয়ায় পরিচয় শনাক্তকরণে করা হবে ডিএনএ পরীক্ষা। কে কোন দলের সঙ্গে হাত মিলিয়ে সরে পড়তে চান, এবার জাতির সামনে তা প্রকাশ করবে এনসিপি। ঝটিকা মিছিলে অংশ নিলেই 5,000 টাকা, নির্বাচন ভণ্ডুল করতে আওয়ামী লীগের তৎপরতা। অবশেষে আবু তোহা আদনানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন সাবিকুন নাহার। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে আগামীকাল। হংকংয়ের সঙ্গে ড্র করে এশিয়ান কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ। আজকের দিনে সবচেয়ে আলোচিত আর চাঞ্চল্যকর কোনো খবর মিস করতে না চাইলে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। আর চারপাশে ঘটে যাওয়া প্রতি মুহূর্তের ব্রেকিং নিউজ সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। ভয়াবহ আগুনে পুড়ে ছাই মিরপুরের পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম। আগুন লাগার 7 ঘন্টা পরেও জ্বলছে আগুন, পুড়ে গেছে 16টি তাজা প্রাণ। মঙ্গলবার সকাল 11:40 দিকে শিয়ালবাড়ি এলাকায় কসমিক ফার্মা নামের একটি কেমিক্যাল গোডাউন ও পাশের পোশাক কারখানায় আগুন লাগে, আর মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে ওঠে ভবনটি। ছড়িয়ে পড়ে আগুন আর ধোঁয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাইজুল ইসলাম জানান, এখন পর্যন্ত 16টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে প্রচন্ড তাপে তাদের মুখ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে হবে। প্রাথমিক ধারণা, ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকা পড়েছিলেন নিহতরা। রাসায়নিক বিস্ফোরণ থেকে সৃষ্ট বিষাক্ত গ্যাসে তারা অচেতন হয়ে মারা যান বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। সন্ধ্যা পর্যন্ত পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও রাসায়নিক গুদামের আগুন তখনও জ্বলছিল। তাজুল ইসলাম জানান, ভেতরে প্রবেশ করা বিপজ্জনক। বিভিন্ন ধরনের রাসায়নিক যেমন ব্লিচিং পাউডার, এনজাইম, পটাশ আর হাইড্রোজেন পারক্সাইড বিস্ফোরণের ঝুঁকি তৈরি করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পোশাক কারখানা ও রাসায়নিক গুদাম দুটোটি অগ্নি নিরাপত্তা লাইসেন্স ছিল না। এ ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে, তবে রাসায়নিক গুদামের আগুন নেভাতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট চাওয়ার অভিযোগ উঠেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম 4 অক্টোবর একটি টেলিভিশনের সাক্ষাৎকারে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন, তারা নিজেদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ব্যস্ত। এই বক্তব্য দ্রুতই ভাইরাল হয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। এনসিপি নেতারা নাহিদ ইসলামের অভিযোগকে গুজব নয়, বাস্তবতা বলে দাবি করেছেন। তাদের মতে কিছু উপদেষ্টার নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন, যাতে সেই দলই আবার ক্ষমতায় আসে। দলের এক নেতা নাম প্রকাশ না করে বলেছেন, যদি গণ অভ্যুত্থানের অগ্রভাগে থাকা ছাত্র নেতৃত্বকে দিয়ে সরকার গঠিত হতো, আজ এমন পরিস্থিতি হতো না। তিনি আরো অভিযোগ করেন যে কিছু উপদেষ্টা জনগণের আত্মত্যাগ ভুলে গেছেন এবং শুধু ক্ষমতার দিকেই নজর দিচ্ছেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনও নাহিদ ইসলামের বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি জানান, নাহিদ ইসলাম নিজেও উপদেষ্টা পরিষদে ছিলেন এবং ভেতর থেকে দেখেছেন কারা কিভাবে সেফ এক্সিট খুঁজছেন। সামান্তা আরো যোগ করেন যে পুরো সরকারের মধ্যে হতাশার বাতাবরণ তৈরি হয়েছে। অনেকে দায়িত্ব নিচ্ছেন কিন্তু কারো মধ্যে উদ্যোগী ভূমিকা নেই। এনসিপির আরো অভিযোগ করেছেন যে ফ্যাসিবাদী আওয়ামী লীগের রেখে যাওয়া পুরনো মিডিয়া কাঠামো এখনো সক্রিয় এবং তারা ইচ্ছাকৃতভাবে ছাত্র নেতাদের লক্ষ্যবস্তু করছে ও উপদেষ্টাদের মধ্যে বিভাজন তৈরি করেছে। তাদের ভাষায় 24 জুলাইয়ের বিপ্লবীরা রক্ত দিলেন, কিন্তু ক্ষমতার মসনদে এখনো বসে আছে পুরনো রাজনৈতিক চিন্তার লোকেরা। জুলাই আন্দোলনের নেতা সার্জিস আলমও একই সুরে বলেছেন, কিছু উপদেষ্টা শুধু দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের পর এক্সিট নিতে চাইছেন। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এবং উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঢাকা শহরে ঝটিকা মিছিলে অংশ নিলেই মিলছে 5,000 টাকা, আর সেই টাকা দিচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতারা। এমন চাঞ্চল্যকর তথ্য দিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী। সোমবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কমিশনার শেখ সাজ্জাদ আলী জানিয়েছেন, আওয়ামী লীগের অনেক টাকা আছে, আর সেই অর্থ ব্যবহার করে তারা আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। তিনি বলেন, ঝটিকা মিছিলে অংশ নিলেই কার্যক্রম নিষিদ্ধ দলের পক্ষ থেকে প্রত্যেককে দেওয়া হচ্ছে 5,000 টাকা, আর এই বিষয়ে
বিষয়ে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের নেতারাই ইতিমধ্যে স্বীকার করেছেন বলে দাবি করেছেন তিনি। বিএনপি কমিশনার আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। যে দলই সমর্থন করি না কেন সেটা প্রকাশ করা যাবে না। তিনি স্পষ্ট করে সতর্ক করেন, নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কমিশনারের নির্দেশনা অনুযায়ী থানায় কোনো জিডি হলে আধা ঘন্টার মধ্যেই তা তদন্ত শুরু করতে হবে। তিনি বলেন, গত 3টি জাতীয় নির্বাচন ছিল আসলে প্রহসন, এবারই দিতে হবে সবচেয়ে ভালো নির্বাচন। নিষিদ্ধ দলের তৎপরতা নিয়েও তিনি হুঁশিয়ারি দেন। সম্প্রতি 244 জনকে গ্রেপ্তার করা হলেও বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা এখনো সক্রিয়। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মিছিলের নির্দেশ দিচ্ছে। বিএনপি কমিশনার পুলিশ সদস্যদের 24 ঘন্টা সতর্ক থাকার নির্দেশ দেন এবং বলেন, নগরবাসীর নিরাপত্তা বোধ বাড়াতে টহল জোরদার করতে হবে। সভা শেষে ডিএমপি কমিশনার জানান, আগামী নির্বাচনে ব্যবহারের জন্য নতুন 20টি গাড়ি পাওয়া গেছে। আরও গাড়ি প্রয়োজন যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ইসলামী বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান আবারও খবরের শিরোনামে এসেছেন, তবে এবার তার ব্যক্তিগত জীবন নিয়ে। তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারার সঙ্গে সম্পর্ক ভাঙনের ইঙ্গিত মিলেছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোমবার রাতে সাবিকুন্নাহার সারা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্ট দেন, যেখানে তিনি আবু তোহার বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত ও পারিবারিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, 2 বছর ধরে সমাধানের চেষ্টা করেও তোহার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এমনকি বড়রা ডাকলেও তিনি যেতে রাজি হননি। সাবিকুন্নাহার তার পোস্টে লিখেছেন, আমি আর তার চেহারা দেখতে চাই না, আমার চেহারাটাও আর দেখাতে চাই না। এবার ইনশাল্লাহ সমাধান হবে। তিনি আবু তোহার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে সিসিটিভি ফুটেজ থেকে জারিন জাবিন নামের এক নারী ছবি প্রকাশ করেন, যা বিতর্কের জন্ম দিয়েছে। এর জবাবে একই রাতে আবু তোহা মোহাম্মদ আদনান উপসংহার শিরোনামে একটি ফেসবুক পোস্ট দেন। তিনি লিখেছেন, ভুয়া সত্তার অন্ধকার ভালোবাসার উপযুক্ত প্রতিদানই পেয়েছি। আমি মেনে নিয়েছি, তবে আল্লাহর কসম আর না। তোহা আরো বলেন, আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। কাবার রবের কসম, আমি ব্যভিচারী নই, কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়াইনি। তিনি জানান, বিষয়টি এখন দেশের ওলামায়ে কেরামদের উপস্থিতিতে শরিয়াসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথ রয়েছে। তোহা সবাইকে অনুরোধ করেন যেন এই ঘটনাকে ঘিরে আর কোনো বিতর্ক বা অনলাইন ট্রোলিং না হয়, বিশেষ করে তার সন্তানদের কথা ভেবে। তিনি লেখেন, আমার সন্তানদের থেকে যেন আমি মাহরুম না হই, তারা আমার জীবনে সবচেয়ে প্রিয় সম্পদ। একসময় ইসলামী বক্তৃতার মাধ্যমে লাখো তরুণ তরুণীর প্রিয় মুখ ছিলেন আবু তোহা আদনান, তবে সাম্প্রতিক এই পারিবারিক বিতর্ক আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী 16 অক্টোবর প্রকাশিত হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 16 অক্টোবর সকাল 10টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, পরীক্ষা কেন্দ্র এবং SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। ফলাফল অনলাইনে www.educationboardresult.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের EIN নাম্বার ব্যবহার করে রেজাল্ট কাউন্টারে প্রবেশ করে ফলাফল ডাউনলোড করতে পারবেন। একইভাবে পরীক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান বা বোর্ডের ওয়েবসাইটে গিয়েও ফলাফল জানতে পারবেন। SMS এর মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC স্পেস বোর্ড স্পেস রোল স্পেস বছর, এরপরে পাঠাতে হবে 16222 নাম্বারে। তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকা অফিস থেকে ফলাফল পাওয়া যাবে না। বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে। এবছর মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফর্ম পূরণ করেন। এর মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। দেশব্যাপী 2,797টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের পরীক্ষা শুরু হয়েছিল 26 জুন এবং শেষ হয় 19 আগস্ট। ফল পুনর্নিরীক্ষণ আবেদন করা যাবে 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ফিরতি লেগে বাংলাদেশ 1-1 গোলে ড্র করেছে। এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের মূল পর্ব থেকে অনেকটাই ছিটকে গেল লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে স্বাগতিকদের। ম্যাচের 36তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তারেক কাজী ডি বক্সে ফাউল করে হলুদ কার্ড দেখেন এবং হংকং চায় না একটি পেনাল্টি পায়। পেনাল্টি থেকে ম্যাথিউরো গোল করে দলকে এগিয়ে নেন। এরপর বাংলাদেশ বেশ কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। ম্যাচের 77তম মিনিটে হংকং চায়নার ডিফেন্ডার অলিভার কার্বিক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাংলাদেশ সুযোগ পায়। সেই সুযোগ কাজে লাগিয়ে 83তম মিনিটে রাকিব হোসেন গোল করে ম্যাচে সমতা ফেরান। ফাহিমের ক্রস থেকে ফাহমিদুলের দারুণ হেডে পাওয়া বল জালে জড়ান রাকিব। প্রথম লেগে ঘরের মাঠে হংকং চায়নার কাছে 4-3 ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের ক্ষত ভুলিয়ে দেওয়ার জন্য দ্বিতীয় লেগে মাঠে নামলেও জয় পায়নি বাংলাদেশ।
এক গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ড্রয়ের ফলে এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেল। দর্শক, বলুন তো আজকের কোন খবরটি আপনার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে? আপনার ভাবনা কমেন্ট বক্সে লিখুন। আর এমন সব তাজা খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।